আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের পাঠ্য বইয়ের অধ্যায় 5 রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের যে বেসিক কিছু বিষয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের পাঠে জানব যোজনী, যোজনী ইলেকট্রন, পরিবর্তনশীল যোজ্যতা, যৌগমূলক এবং আরও কিছু এর সংযুক্ত বা সংলগ্ন কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটি বিস্তারিত আলোচনা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আমরা জানব যোজনী সম্পর্কে। যোজনী কি? কোন মৌলের শেষ শক্তি স্তরে, কোন মৌলের শেষ শক্তি স্তর কোনটা, মানে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যে শক্তি স্তর গিয়ে তার ইলেকট্রন বিন্যাসটা শেষ হয় সেটাই হচ্ছে সেই মৌলের শেষ শক্তি স্তর। আচ্ছা, এখন কোন মৌলের শেষ শক্তি স্তরে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী বলা হয়ে থাকে। যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে যে কয়টা অরবিটালে সেইগুলোই হচ্ছে তার যোজনী। এরপরে বলা হবে, এরপর আমরা জানবো যোজনী ইলেকট্রন সম্পর্কে। যোজনী ইলেকট্রন কি? কোন মৌলের শেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে, কোন মৌলের শেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে তাকেই বলা হবে ওই মৌলের যোজনী ইলেকট্রন। তাহলে যোজনী এবং যোজনী ইলেকট্রনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে যোজনী হচ্ছে কোন মৌলের শেষ শক্তি স্তরে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে গিয়ে সেই মৌলের যোজনী, আর যোজনী ইলেকট্রন হচ্ছে কোন মৌলের শেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে ওই মৌলের যোজনী ইলেকট্রন। আচ্ছা, তাহলে আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন, তাহলে একটা প্রশ্ন হতেই পারে যে অক্সিজেনের যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন কেন? ইলেকট্রন ভিন্ন কেন? আচ্ছা, এখন আমরা এটা দেখি, ইলেকট্রন বিন্যাস করে দেখি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। এখন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। এর শেষ প্রধান শক্তি স্তর হচ্ছে গিয়ে 2। এটার শেষ ইলেকট্রন বিন্যাস শেষ হচ্ছে 2 নাম্বার শক্তি স্তরে গিয়ে। আচ্ছা, এখন 2 নাম্বার শক্তি স্তরে দুইটা অরবিটাল থাকে। 2 নাম্বার শক্তি স্তরে থাকে হচ্ছে দুইটা অরবিটাল, s আর p, আর 1 নাম্বার শক্তি স্তরে থাকে একটা অরবিটাল, সেটা হচ্ছে গিয়ে s। আচ্ছা, এখন এই যে s এ হচ্ছে একটা অরবিটাল, আর s 2p, p হচ্ছে তিনটে অরবিটাল। এখানে p হচ্ছে মোট তিনটে অরবিটাল, p হচ্ছে তিনটে অরবিটাল। তাহলে যদি p তিনটে অরবিটাল হয় তাহলে আমরা দেখি তিনটে অরবিটাল 2px 2py 2pz। এই যে 2p তিনটা অরবিটাল 2p, এখানে p তে রয়েছে 4টে ইলেকট্রন, তাহলে এই তিনটে অরবিটালে প্রথমে আমি 3টে ইলেকট্রন দিয়ে দিলাম। আমরা একটা বিষয় জানি, বিজ্ঞানী হুন্ডের নিয়ম অনুসারে প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে। যেমন s এ হচ্ছে একটা অরবিটাল, তাই এখানে ইলেকট্রন দুইটা, s2 আমরা জানি s এ 2টা ইলেকট্রন থাকে, আর p তে আমরা জানি 6টা ইলেকট্রন থাকে। কিন্তু p তে রয়েছে কয়টা অরবিটাল? 3টে অরবিটাল রয়েছে p তে রয়েছে 3টে অরবিটাল 2px 2py 2pz, বা px py pz। p তে রয়েছে 3টে অরবিটাল, তাই এখানে যেহেতু প্রতিটা অরবিটাল 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে মোট হচ্ছে p তে থাকে হচ্ছে 6টা অরবিটাল। তাহলে এখানে আমার অক্সিজেনের p তে রয়েছে 4টে ইলেকট্রন, আমি প্রতিটায় একটা একটা করে ইলেকট্রন দিয়ে দিলাম। এখন আমার বাকি থাকে একটা ইলেকট্রন, সেটা আমি প্রথম যে অরবিটাল px সেখানে দিয়ে দিব, তাহলে এখানে কত হবে? 2। এখন আমরা দেখি যোজনী কত হবে এখানে অক্সিজেনের। এখানে প্রথম যে অর্থাৎ এখানে অক্সিজেনের যোজনী কত হবে? যোজনী হচ্ছে শেষ শক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রন, তাহলে এই p তে যেহেতু 3টে অরবিটাল, p 3টে অরবিটাল থাকে p তে, তাহলে এই 3টে অরবিটালের একটা আমরা জানি প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে px এ 2টা ইলেকট্রন হয়ে যায়। এই py এবং pz এ একটা একটা করে ইলেকট্রন রয়েছে, আর 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে py এবং pz এ রয়েছে বিজোড় সংখ্যক ইলেকট্রন। যেহেতু দুইটা অরবিটালে রয়েছে
দুইটা অরবিটালে শেষ শক্তি স্তরে দুইটা অরবিটালে বিজোড় সংখ্যক ইলেকট্রন রয়েছে, তাই এখানে যোজনী কত হবে? যোজনী হবে 2, যোজনী হবে 2, কারণ হচ্ছে শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন py এবং pz এ এখানে রয়েছে বিজোড় ইলেকট্রন, তাই এই যেহেতু দুইটা অরবিটালে বিজোড় ইলেকট্রন রয়েছে তাই এই যোজনী হবে গিয়ে 2। এখন যদি বলা হয় যোজনী ইলেকট্রন কত হবে, আমরা জানি যোজনী ইলেকট্রন কাকে বলে? কোন মৌলের শেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে বলা হয় ওই মৌলের যোজনী ইলেকট্রন। তাহলে এর এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস শেষ হয় কোন শক্তি স্তরে? 2 নাম্বার শক্তি স্তরে, 2 নাম্বার প্রধান শক্তি স্তরে। এই 2 নাম্বার প্রধান শক্তি স্তরে যে দুইটা অরবিটাল s এবং p, এখানে ইলেকট্রন রয়েছে কয়টা? s এ এখানে রয়েছে 2টা এবং p তে রয়েছে 4টা। তাহলে এই 2 নাম্বার শক্তি স্তর অর্থাৎ শেষ শক্তি স্তরে এর কয়টা ইলেকট্রন রয়েছে? 4 এবং 2 6টা ইলেকট্রন রয়েছে। আর এই 2 নাম্বার শক্তি স্তর অর্থাৎ শেষ শক্তি স্তরে যেহেতু মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজনী ইলেকট্রন, তাহলে এখানে 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে অক্সিজেনের যোজনী ইলেকট্রন কত হবে? 6। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন হওয়ার কারণ কি, আর অক্সিজেনের যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন হয় কেন। আচ্ছা, যোজনী এবং যোজনী ইলেকট্রন শেষ, আমরা চলে যাচ্ছি পরিবর্তনশীল যোজ্যতায়। পরিবর্তনশীল যোজ্যতা কি? একই মৌলের একটা মৌল এর একাধিক যোজনী প্রদর্শনকে ওই মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়ে থাকে। আচ্ছা, যেমন আমরা ধরি ফসফরাসের যোজনী কিন্তু 5, আবার যোজনী হলো 3। তাহলে এই ফসফরাস একটা মৌল, এটা কিন্তু দুইটা অর্থাৎ একাধিক যোজনী প্রদর্শন করতেছে। তারপর যদি আমরা দেখি সালফার, তাহলে সালফারের যোজনী হলো 2, 4 এবং 6। তাহলে সালফার একটা মৌল, এর যোজনী কয়টা? 3টা যোজনী সে প্রদর্শন করে। এটা হলো সালফার এর পরিবর্তনশীল যোজ্যতা। এবার আমরা চলে যাচ্ছি যৌগমূলকে। যৌগমূলক কি? একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে একটা ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা যদি পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং এটা যদি একটা আয়নের মতো কাজ করে, তাহলে তাকে কি বলা হবে? এই পরমাণু গুচ্ছকে বলা হবে যৌগমূলক। যেমন যদি আমরা দেখি NH4 অর্থাৎ অ্যামোনিয়া, NH4 প্লাস থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা আয়নের মতো কাজ করবে। NH4 এই যৌগমূল একটা আয়নের ন্যায় কাজ করবে এবং এর আয়নটা কি? ধনাত্মক। এটা হচ্ছে অ্যামোনিয়াম হচ্ছে একটা ধনাত্মক আয়ন বিশিষ্ট যৌগমূলক। আচ্ছা, এবং এর যোজনী কত? যোজনী হচ্ছে 1। এরপর যদি আমরা দেখি SO3 কি? SO3 2-। আচ্ছা, এর যোজনী হবে গিয়ে 2 এবং আধান হচ্ছে -2। আর SO3 এটা হচ্ছে গিয়ে সালফাইড, আর SO2 হচ্ছে সালফেট। এটা হলো একটা যৌগমূলক এবং এখানে রয়েছে সালফার এবং অক্সিজেন, এটা হচ্ছে দুইটা ভিন্ন পরমাণু। এই দুইটা ভিন্ন পরমাণু যুক্ত হয়ে কি করেছে? একটা যৌগমূলক গঠন করেছে এবং এরা হচ্ছে আয়ন, এরা আয়নের মতো আচরণ করছে। যেমন সালফেট, সালফাইড এই দুইটাই কিন্তু ঋণাত্মক আধান হিসেবে কাজ করে। আচ্ছা, যৌগমূলক আমরা বুঝলাম। এবার আমরা চলে যাচ্ছি যোজনী স্তর কি। আচ্ছা, যোজনী স্তর কোন মৌলের বা পরমাণু শেষ শক্তি স্তরকে তার যোজনী স্তর বলা হয়। কোন মৌলের বা পরমাণু যে শক্তি স্তর গিয়ে তার ইলেকট্রন বিন্যাসটা শেষ হবে, সেই শক্তি স্তরকে তার বলা হবে যোজনী স্তর। কারণ ওটাই নির্ভর মানে ওইখান থেকে নির্ধারণ করা হয় যে এর যোজনী কত হবে। তাই হচ্ছে কোন মৌলের বা পরমাণু শেষ শক্তি স্তরই হচ্ছে তার যোজনী স্তর। আচ্ছা, এরপর আমরা জানবো কার্যকর যোজনী কি। কার্যকর যোজনী, আচ্ছা, কোন যৌগে একটা মৌলের যে যোজনীটা ব্যবহৃত হয় তাকে, আবার বলছি, কোন যৌগে কোন মৌলের ব্যবহৃত যোজনীকে বলা হয় কার্যকর যোজনী। মানে একটা যৌগ যে গঠিত হলো, সেখানে সেই মৌলটা যে যোজনীটা ব্যবহৃত হবে, মানে কাজ করবে যে যোজনীর মাধ্যমে সে যে যৌগটা গঠন করছে, সেটাই হচ্ছে গিয়ে তার কার্যকর যোজনী। যেমন আমরা যদি একটা যৌগ দেখি, আচ্ছা, আমরা একটু আগেও বলেছি যে ফসফরাসের যোজনী কত? 5 এবং 3। কিন্তু একটা যৌগ তৈরির ক্ষেত্রে কিন্তু 5 এবং 3 দুইটাই ব্যবহার হয় না। কোনো ক্ষেত্রে 3 ব্যবহৃত হয়, কোনো ক্ষেত্রে 5 ব্যবহৃত হয়। যেমন PCl3 আর PCl5।
এই দুইটা যৌগে ফসফরাসের যোজনী কত? আমরা কিন্তু জানি ক্লোরিনের যোজনী 1, তো এখানে এটা না দিলেও চলবে, 1 উল্লেখ করতে হয় না, কিন্তু এখানে ফসফরাসের যোজনী PCl5 এর ক্ষেত্রে ফসফরাসের কার্যকর যোজনী কত? 5, আর PCl3 এর ক্ষেত্রে ফসফরাসের কার্যকর যোজনী কত? 3। তাই এখানে কোনো যৌগ গঠনে মৌলের যে যোজনীটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সেই মৌলের কার্যকর যোজনী। মানে হচ্ছে এই ফসফরাসে PCl3 এর ক্ষেত্রে ফসফরাসের কার্যকর যোজনী 3 এবং PCl5 এর ক্ষেত্রে ফসফরাসের কোন যোজনীটা ব্যবহৃত হয়? 5। এখানে কার্যকর যোজনী হলো 5 এবং PCl3 এর ক্ষেত্রে কার্যকর যোজনী হলো 3। আচ্ছা, এরপর সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি? কোন যৌগে সর্বোচ্চ যে যোজনী থাকে সেটা থেকে ওই মৌলের কার্যকর যোজনী বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় ওই মৌলের সুপ্ত যোজনী। আচ্ছা, কোন মৌলের সর্বোচ্চ যে যোজনী থাকে সেটা থেকে যদি আমি কার্যকর যোজনীটা বাদ দেই তাহলে যে যোজনীটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সেই মৌলের সুপ্ত যোজনী। যেমন আমরা দেখলাম, আমরা এইখান থেকেই বলতে পারি, যেমন PCl3 দিয়ে যদি বলি তাহলে এই PCl3 এর ক্ষেত্রে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5, আর এখানে PCl3 তে ফসফরাসের কার্যকর যোজনী কত? 3। তাহলে 5 থেকে 3 বাদ দিলে সুপ্ত যোজনী কত থাকবে? 2। আচ্ছা, আমরা যদি আরো একটা উদাহরণ দিয়ে বুঝি, যেমন FeCl2। FeCl2 এখানে আয়রনের সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী আমরা জানি আয়রনের ফেরাস বা আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 3। আর আয়রনের এই যোগে আয়রন ক্লোরাইড এই যোগে ফসফরাসের কার্যকর যোজনী হলো 2। কার্যকর যোজনী কত? 2। কার্যকর যোজনী 2। তাহলে আয়রনের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী যেটা ব্যবহৃত হয়নি। আচ্ছা, তাহলে 3 - 2 = 1। তাহলে আয়রনের এখানে কার্যকর যোজনী হচ্ছে 2। আয়রন ক্লোরাইড এই যৌগে আয়রনের কার্যকর যোজনী 2, আর আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3, তাহলে সুপ্ত যোজনী হচ্ছে 1। তাহলে আমরা বুঝলাম যে কোনো যৌগে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা কার্যকর যোজনী বাদ দিই তাহলে আমরা সুপ্ত যোজনী বের করতে পারবো। এরপরে চলে যাচ্ছি বন্ধনজোড় ইলেকট্রন এবং মুক্তজোড় ইলেকট্রন কি? বন্ধনজোড় ইলেকট্রন প্রথমে, কোন মৌলের যোজনী ইলেকট্রন হতে যে কয়টি ইলেকট্রন বাদ দিলে মানে যে কয়টি ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয় তাকে বলা হবে বন্ধনজোড় ইলেকট্রন। মানে হচ্ছে যৌগ গঠনে যে ইলেকট্রনটা ব্যবহৃত হবে সেটাই হচ্ছে কি বন্ধনজোড় ইলেকট্রন। যোজনী ইলেকট্রন আমরা জানি শেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে যোজনী ইলেকট্রন। যেমন অক্সিজেনের যোজনী ইলেকট্রন কত? 6। হ্যাঁ, তো এইটাই হচ্ছে কথা যে কোনো মৌলের যোজনী ইলেকট্রন থেকে যে কয়টা ইলেকট্রন আমাদের বন্ধন গঠনে ব্যবহৃত হবে সেগুলোই হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। এবার চলে যাচ্ছি মুক্তজোড় ইলেকট্রনে। কোনো মৌলের যোজনী ইলেকট্রন হতে যদি আমি বন্ধনজোড় ইলেকট্রন বাদ দিই তাহলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় কি? মুক্তজোড় ইলেকট্রন। কোনো মৌলের যোজনী ইলেকট্রন মানে শেষ শক্তি স্তরে যত ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন থেকে যদি আমি যতগুলো ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হলো সেই ইলেকট্রন যদি বাদ দিই তাহলে যে মানটা আমি পাবো সেটাই হচ্ছে আমার মুক্তজোড় ইলেকট্রন। আচ্ছা, তাহলে আমি এটা একটা যৌগ দিয়ে দেখাই, সালফার। আচ্ছা, সালফারের ক্ষেত্রে আমরা জানি সালফারের যোজনী হলো 2, 4 এবং 6, অর্থাৎ এর সর্বোচ্চ যোজনী হলো গিয়ে 6। এখন সালফার ডাই অক্সাইড এর ক্ষেত্রে যদি আমাকে বলে এখানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা রয়েছে সালফারের মুক্তজোড় ইলেকট্রন কতটি? সালফারের মুক্তজোড় ইলেকট্রন কয়টি? তাহলে এখন আমাকে জানতে হবে যে আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী ইলেকট্রন কত, মানে সালফারের এখানে যোজনী ইলেকট্রন কত? সালফারের যোজনী ইলেকট্রন হচ্ছে 6 বা সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। আর সালফারের কার্যকর যোজনী কত? এই সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে না, এখানে সালফারের কার্যকর যোজনী হচ্ছে 2। যদি আমরা এটাকে না বুঝে বলি তাহলে কিন্তু স্বাভাবিক অর্থে মনে হবে যে সালফারের কার্যকর যোজনী
2 এখানে, কিন্তু আসলে মানে কার্যকর যোজনী না, হ্যাঁ কার্যকর যোজনী বা বন্ধনজোড় ইলেকট্রন এখানে যদি আমি বলি তাহলে কি হবে, 2 মনে হবে, বন্ধনজোড় ইলেকট্রন এক জোড়া। কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, সালফার ডাই অক্সাইড, দেখো সালফারের এই অক্সিজেনের যোজনী কত আমরা জানি 2, এখানে ব্যবহৃত যোজনী হচ্ছে 2, এবং সালফারের এখানে যোজনী ব্যবহৃত হয়েছে, এই সালফার ডাই অক্সাইডে সালফারের ব্যবহৃত যোজনী হচ্ছে 4 এবং অক্সিজেনের যোজনী হলো গিয়ে 2। এখন এটাকে যদি আমি একটা মান দ্বারা ভাগ করি, যেটা দিয়ে দুইটাকে ভাগ করা যাবে, যেমন হচ্ছে 2 দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে কি হবে, 2 1 এবং 2 2 4, তাহলে 2, তাহলে এখানে কি আসবে আমাদের SO2, এখানে 1 আসে, 1 লেখার দরকার নেই, তাহলে এইখান থেকে প্রথমে আসছে হচ্ছে H2O4, এখান থেকে আমাদের কি আসছে SO2। তাহলে সালফারের বন্ধনজোড় ইলেকট্রন আসলে কত এখানে, তাহলে সালফারের বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে মূলত 4, বা কার্যকর ইলেকট্রন কত এখানে 4, যেটা সেই সালফার ডাই অক্সাইড তৈরির ক্ষেত্রে সেখানে যেটা সালফারের বন্ধনজোড় ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে যে কয়টা ইলেকট্রন সেটা হচ্ছে সালফারের 4। তাহলে এখানে বন্ধনজোড় ইলেকট্রন কত, বন্ধনজোড় ইলেকট্রন কত সালফারের 4। সুতরাং সালফারের মুক্তজোড় ইলেকট্রন কত, মুক্তজোড় ইলেকট্রন 6 - 4 = 2, বা এক জোড়া, এক জোড়া। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি যে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আসলে সালফারের বন্ধন গঠনে ব্যবহৃত হয় তার 4টা ইলেকট্রন অর্থাৎ 4, এবং অক্সিজেন এখানে তার যোজনী দেয় হচ্ছে 2, সালফারের যোজনী ব্যবহৃত হয় 4 কার্যকর যোজনী, এবং অক্সিজেনের সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন তো 2 দেয়, সেখানে এটা একটা 2 দ্বারা যখন ডিভাইড করা হয় তখন এটা SO2 তে পরিণত হয়। তাহলে এখানে যদি আমরা যদি বলা হয় সুপ্ত যোজনী কত, সেক্ষেত্রে এখানে কি হবে, সর্বোচ্চ যোজনী হবে গিয়ে 4, কারণ এখানে তার সর্বোচ্চ কত ব্যবহার করা হয়েছে 4, এবং এর না এখানে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সালফারের সর্বোচ্চ যোজনী হবে 6, এবং এখানে সালফারের কার্যকর যোজনী কত 4। এবং তাহলে যদি বলা হয় সালফারের সুপ্ত যোজনী তাহলে কত হবে, 6 থেকে 4 মাইনাস করলে কত হয় 2, তাহলে সালফারের সুপ্ত যোজনী কত হবে 2। আর একইভাবে সালফার ডাইঅক্সাইডের যদি বলে মুক্তজোড় ইলেকট্রন কয়টা রয়েছে, তাহলে এখানে সালফারের যোজনী ইলেকট্রন হচ্ছে 6, সর্বোচ্চ যোজনী ইলেকট্রন হচ্ছে 6, এবং এখানে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের বন্ধন গঠনে বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে গিয়ে 4, তাহলে মুক্তজোড় ইলেকট্রন কয়টা, 2টা, বা এক জোড়া। আজকের পাঠ এ পর্যন্তই, আশা করি সকলে আমার পাঠটি বুঝতে পেরেছেন।